এক বছরের মধ্যে 40 লাখ কৃষক কার্ড এবং চা বাগানের নারীরা পাবেন ফ্যামিলি কার্ড, বললেন প্রধানমন্ত্রী। টাকা পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ। চা বাগানের শ্রমিক, নারী শ্রমিক যারা, তাদের কাছে অনেকের কাছে আমরা ঘর প্রদানের জন্য 2 লক্ষ টাকা আমরা দিয়েছি 50 জন শ্রমিককে। চট্টগ্রামের বন্দর টিলায় শিশু আয়াত হত্যা মামলার আসামি আবিরের ফাঁসির রায়, বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় মনিরের যাবজ্জীবন কারাদণ্ড। রাজধানীর আদাবরে পুলিশকে কুপিয়ে আহত করার ঘটনায় 6 ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। সবাই এক্সেল বাবু ও কবজি কাটা আনোয়ার গ্রুপের সদস্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 এর আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরের পীরেরবাগ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এক্সেল বাবু এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড মোট 6 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চট্টগ্রামের বন্দর টিলায় শিশু আয়াত হত্যা মামলার আসামি আবিরের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আলী আক্কাস আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। 2022 সালের 15 নভেম্বর নিখোঁজ হয় 5 বছরের আলিনা ইসলাম আয়াত। পরে তার 6 টুকরো করা মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় বাসার ভাড়াটিয়া আবির এবং তার 17 বছরের এক বন্ধুকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। এদিকে বাকলিয়ায় 3.5 বছর বয়সী শিশু ধর্ষণ মামলায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন আদালত। গত 21 মে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। এর জেরে স্থানীয়দের সাথে ব্যাপক সংঘর্ষ হয় এলাকাবাসীর। পরে ধর্ষণের মামলা করে পরিবার। ঘটনার 25 দিনের মধ্যেই রায় ঘোষণা হলো। আবির আলীর যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করেছে, বিজ্ঞ আদালত এইটার পর্যবেক্ষণে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। রাজধানীর আদাবরের তুরাগ হাউজিং এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশকে চাপাতির আঘাতে আহত করার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ ওরফে এক্সেল বাবু ও কবজি কাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ সহ 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 2। র্যাবের মিডিয়া সেন্টারের এক ব্রিফিংয়ে অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, আনোয়ার গ্রেপ্তারের পর গ্রুপটির বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত আবু সাইদ। সোমবার বিকেলে শেখের টেক এলাকায় একটি বিকাশ এজেন্টের দোকানে হামলা চালিয়ে টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনার পর ছিনতাইকারীদের ধরতে অভিযান চালায় আদাবর থানা পুলিশ। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ। পরে ঘটনাটির তদন্তে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব 2। এক পর্যায়ে অভিযান চালিয়ে চক্রটির 6 সদস্যকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরের পীরেরবাগ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ
রাশেদ খন্দকার, মোহাম্মদ মিল্টন, মোহাম্মদ তৌসিফ, মোহাম্মদ তরিকুল ইসলাম সহ মোট 6 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সবার নিরাপত্তার স্বার্থে এই গ্যাংটাকে আমরা সাপ্রেস করতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই। মানুষের ভাগ্য উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। জনগণের টাকা পাচার নয়, জনসাধারণের অর্থ দিয়ে তাদেরই উন্নয়ন করা হবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন অনুদানের অর্থ প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বাজেট নিয়ে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠেও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে যোগ দেন সরকার প্রধান। দুপুরে চায়ের জন্য বিখ্যাত শ্রীমঙ্গল পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। অপেক্ষায় ছিলেন স্থানীয় নেতাকর্মী ও উপকারভোগীরা। পরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য আবাসন, শিক্ষা ও চিকিৎসার আর্থিক সহায়তার চেক তুলে দেন সরকার প্রধান। ল্যাপটপের বাটন চেপে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের মোবাইলে পৌঁছে দেন অর্থ। আর্থিক অনুদান পেয়ে আবেগ প্রকাশ করেন স্থানীয়রা। বলেন, বিগত সময়ে তাদের উন্নয়নে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য স্পষ্ট, মানুষের ভাগ্য উন্নয়ন। জানান, উন্নয়ন কার্যক্রম থেকে কেউ বাদ পড়বে না। ফ্যামিলি ও কৃষক কার্ড, শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা সহ নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। এখন জনগণের জন্য যেই বাজেটে সকল ব্যবস্থা রেখেছি, সেই বাজেটকে যারা গণবিরোধী পালে তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? এসব খাতে টাকা কোথা থেকে আসবে, একটি গোষ্ঠীর এমন সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, এতদিন জনগণের অর্থ পাচার করা হয়েছে, সে সুযোগ এখন বন্ধ। জনগণের অর্থ দিয়েই জনগণের উন্নয়ন করা হবে। যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। ঘোষিত বাজেটকে যারা চানাচুরের সাথে তুলনা করে, তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, যারা ষড়যন্ত্র করছে, দেশ স্বাধীনের আগে পরে এসব অপশক্তি একজোট ছিল। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে সরকার প্রধান বলেন, চোখ কান খোলা রাখলে কেউই টাকা পাচার করতে পারবে না। একই সাথে আরেকটা নতুন কথা বলি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। দক্ষ মানব সম্পদ গঠনে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। তাই এবারের বাজেটে কারিগরি শিক্ষা খাতে 18,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেন, আগামী বাজেটে শিক্ষা খাতে জিডিপি 3.5% বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। 2016 থেকে 2020 শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, শুধু একাডেমিক শিক্ষা নয়, কর্মমুখী ও দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার। সে লক্ষ্যেই কারিগরি শিক্ষা খাতে বাড়ানো হয়েছে বরাদ্দ। সবচেয়ে বেশি উদ্যম শুধু হায়ার এডুকেশন না, তার সাথে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের প্রয়োজন রয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী টিবেটকে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই সেক্টরে তিনি 18,000 কোটি টাকা বাজেট দিয়েছেন। শিক্ষায় সর্বোচ্চ বাজেট রয়েছে এবং শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা খাতে অতীতে জিডিপির তুলনায় বরাদ্দ সন্তোষজনক ছিল না বলেও মন্তব্য করেন মন্ত্রী। একই সঙ্গে এ খাতে দুর্নীতি রোধ করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। একটি জাতিকে ধ্বংস করার জন্য নিউক্লিয়ার বোমের প্রয়োজন হয় না, শুধু শিক্ষাকে ধ্বংস করে দিলে একটি জাতি ধ্বংস হয়ে যায়। এম আই রাইট? এই ভিতরে রাখা রয়েছে। সেই কাজটি করছিল বিগত ফ্যাসিস্ট সরকার। সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। জাতি আজ সামনের দিকে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য আজকে আমরা যে লিডার্স পেয়েছি, এই লিডার আর
আমরা কখনো পাবো কিনা জানি না। উপাচার্য বলেন, প্রতিষ্ঠার পর দীর্ঘদিন নানা বঞ্চনার শিকার হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে আরও সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি। আমরা কোনো দল মতের ঊর্ধ্বে উঠে সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলতে যাচ্ছে সরকার। মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছাকাছি দুটি স্থানে মোট 600 একর জমিতে এই অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বলেন, দেশি বিদেশি বিনিয়োগকারীরা সেখানে কর ছাড় সহ নানা বাণিজ্যিক সুবিধা পাবেন। কারখানা স্থাপন, পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে। সরকারের লক্ষ্য দুবাইয়ের মতো বাংলাদেশকেও একটি আঞ্চলিক বাণিজ্যিক হাবে পরিণত করা। তবে মুক্ত বাণিজ্য অঞ্চলে দেশি নাকি বিদেশি বিনিয়োগ হবে এই নিয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। এদিকে সরাসরি ক্রয় পদ্ধতিতে রাশিয়া থেকে 30,000 মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। জ্বালানি আমদানি প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী পরিষদ সচিব। জানান, হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে অতীত চুক্তি অনুযায়ী নির্ধারিত দামে জ্বালানি পাওয়া যাচ্ছে না। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রবণতা থাকায় পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এছাড়া চীনের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল গঠনের উদ্যোগও চলছে। চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন CEIZ স্থাপনের জন্য স্পেশাল পারপাস কোম্পানি বাংলাদেশের সাথে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং ল্যান্ড লিজ এগ্রিমেন্ট অনুমোদন ও স্বাক্ষর নীতিগত অনুমোদন। বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছি আমরা। মুক্ত বাণিজ্য অঞ্চল মানে সেই জায়গায় কোনো কাস্টমসের কোনো আইন কানুন প্রযোজ্য হবে না। বাজার ঘুরে চালের দাম স্থিতিশীল পাওয়া গেছে এবং সরবরাহ পরিস্থিতিও ভালো রয়েছে। নতুন চাল বাজারে আসায় পুরনো চালের দাম কেজি প্রতি 1 থেকে 1.5 টাকা বেড়েছে, এমনটা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এর আগে পাইকারি চালের বাজার পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। পরে সচিবালয়ে ব্রিফ করেন তারা। বাণিজ্যমন্ত্রী বলেন, চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই, পাইকারি ও খুচরা বাজারে দামের উল্লেখযোগ্য কোনো তারতম্য দেখা যায়নি। আরও জানান, বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রতিদিন বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ কৃত্রিমভাবে দাম বাড়ানোর চেষ্টা করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পরে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় 20 লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে 17 লাখ টন চাল এবং 3 লাখ টন গম রয়েছে। ভবিষ্যতে কোনো ঘাটতি দেখা দিলেও বিদ্যমান মজুদ দিয়েই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব বলে আশ্বস্ত করেন খাদ্য প্রতিমন্ত্রী। মূল্য স্থিতিশীল আছে, সরবরাহ পরিস্থিতিও স্থিতিশীল আছে। মানভেদে যে কোনো চালেরই মানভেদে একটা রেঞ্জ থাকে, সেই রেঞ্জের মধ্যে 2-3 টাকা 4 টাকা উঠানামা করে। পরিস্থিতিতে কোনো ঘাটতি বা কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রেও যদি এরকম পরিস্থিতি আসা যায়, সাথে সাথে আমাদের বাজার ইন্টারভেন্সের মতো ক্যাপাসিটি আছে, এ ব্যাপারে কোনোভাবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। নবায়নযোগ্য জ্বালানিতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না সরকার। বিদ্যুৎ খাতে বাজেট বরাদ্দের 98 ভাগই গেছে গতানুগতিক উৎপাদনে। এমন পর্যবেক্ষণ সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD-র। সকালে এক সেমিনারে গবেষকরা বলেন, কুইক রেন্টাল কেন্দ্র থেকে চড়া দামে বিদ্যুৎ কেনার ফলে মুনাফা করতে পারছে না PDB। বিদ্যুৎ উৎপাদনের ব্যয় সামলাতে বরাবরই নবায়নযোগ্য খাতে বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ, কিন্তু সে আশায় ঘুরে বালি। কেননা সৌর প্রযুক্তি এখনো ব্যয়বহুল। চলমান এনার্জি মিক্সের নবায়নযোগ্য উৎস থেকে মিলছে মাত্র 8 ভাগ বিদ্যুৎ। প্রশ্ন আছে সরকারের নীতি নিয়েও। সেটা হচ্ছে শুরুর দিকের ক্লাস্টারটা। CPD বলছে, জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক মানসিকতা থেকে বের হতে পারছে না সরকার। সেজন্য আগামী অর্থ বছরের বাজেটের মাত্র 2% গেছে নবায়নযোগ্য খাতে। রাজস্ব ভাবনাতেও একই আভাস মিলছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বরাদ্দ বাড়লেও এর বড় অংশ ব্যয় হবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে। বাজেট স্পিচটা যখন আপনারা দেখবেন, ওখানে কিন্তু বারবার এই জায়গাটায় গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে যে আমাদের এই সংকট, এই খাতের যে সংকট, সেটা আসলে এই ইম্পোর্টেড ফসিল ফুয়েলের উপরে ভিত্তি করেই আসলে বেড়ে যাচ্ছে। এ সময় CPD সেমিনারে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে ক্যাপাসিটি চার্জ ব্যয়ের সমালোচনা করেন বিশ্লেষকরা। বিদ্যুতের বিল আমরা দিতে পারছি না, আমদানির ক্যাপাসিটি থাকা সত্ত্বেও কিন্তু আমদানি করে পুরো বিদ্যুৎ আমরা দিতে পারতেছি না। এই জায়গাগুলোতে কিন্তু আলটিমেটলি সামনে আরো ভয়াবহ পরিস্থিতি আসবে। কিন্তু সেটা সোলার ডিভাইস যেটা ইরিগেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটার দাম যথেষ্ট কমানো দরকার।
এবং যেটা বলা হয়েছে যে অন্তত 50% সাবসিডি এখানে দেওয়া দরকার। এখন কথা হচ্ছে যে কৃষিতে তো আমরা সাবসিডি দেই, ভর্তুকি দেই, মূল ভর্তুকিটাই কিন্তু কমে যাচ্ছে গত বছরের তুলনায়। সৌর বিদ্যুৎ বিলে 5% রেয়ার পাবার উদ্যোগকে স্বাগত জানিয়েছে সিপিডি। বলছে আগামী 1 বছরে 6 লাখ টন কয়লা উত্তোলনের লক্ষ্য সামনে আনা হবে না উচ্চমূল্যের এলএনজি। তাহলে তা আমদানিতে প্রণোদনা কেন বাড়ানো হচ্ছে? আন্তর্জাতিক দাতা সংস্থা এবং ফাইন্যান্সিয়াল এজেন্সিগুলোর সাথে মিলে অন্তত 5 বছরের একটা যদি কাঠামো তৈরি করে কিভাবে এই নেগেটিভ ব্যালেন্স থেকে বেরিয়ে আসবে, বিপিডিবি কিভাবে এই 41,000 কোটি টাকার যে লস এখান থেকে কিভাবে বেরিয়ে আসবে তার একটা যদি উপায় বের করেন, সেরকম একটা কাঠামো না হলে শুধু বিদ্যুৎ নেব না আর নেগোশিয়েট করব না এটা দিয়ে বেরিয়ে আসা কষ্টকর। সেমিনারে নবায়নযোগ্য গ্রিড কাঠামোতে শুল্কমুক্ত সুবিধার তাগিদ দেয় সিপিডি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হাম ও উপসর্গে থামছেই না মৃত্যু। গত 24 ঘন্টায় সিলেটে মারা গেছে আরও 3 শিশু। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে 72 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি 56 জন। হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকট হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়েছে। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের।